স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। এই সময়ে সিনেমা, নাটক, গান অনেক বেশি প্রচার হচ্ছে, কিন্তু এর পেছনে সৃষ্টিশীল মানুষদের অবদান থাকলেও মালিকানা থাকছে না তাদের কাছে। সত্য নিয়ে ধোঁয়াশা থাকায় একদিকে বঞ্চিত হচ্ছে সৃষ্টিশীল কাজের নির্মাতারা, অন্যদিকে কখনো কখনো ঠকছেন দর্শকরাও। এসব নিয়েই আজকের আলোচনা সৃজনের সত্য। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নির্মাতা মাহমুদ দিদার, অভিনেতা ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী আসনা হাবিব ভাবনা এবং নির্মাতা ইউসুফ চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকেই। মাহমুদ দিদার, আমরা প্রথমেই সত্যের বিষয়টায় যাওয়ার আগে একটু কিসের সত্য সেটা নিয়ে জানতে চাই, যে এখন কাজগুলি কেমন হচ্ছে, আপনারা যে কাজগুলি করছেন সেটি নিয়েও একটু জানতে চাই। বেসিক্যালি এখানে যখন একটা ফিকশন নির্মাণ করা হয় সেখানে প্রডিউসার ইনভলভ থাকে, একটা চ্যানেলের মার্কেটিং গ্রুপ ইনভলভ থাকে। তো আপনি এক অর্থ ধরে নিতে পারেন একজন নির্মাতা মাত্র কেবল কামলা হিসেবে কাজ করে। মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ধারণার জায়গা থেকে এটাকে যে ইভালুয়েট করা, এটাকে টিকিয়ে রাখা, সেটার কোনো মানে চিন্তা কিংবা কোনো ধরনের এক্সিকিউশন আমাদের ইন্ডাস্ট্রিতে নাই আর কি। আমি জাস্ট কাজটা বানিয়ে দেবো, আমার সাথে চ্যানেলের কন্ট্রাক্ট হলো, সেখানে একজন প্রডিউসার অর্থলগ্নি করলো, আমি জাস্ট একটা গল্প লিখে সেটা নির্মাণ করে দিয়ে দিলাম, খারিজ, আমি আর নাই। বাট ইন্টেলেকচুয়াল প্রপার্টির জায়গা থেকে, রিসোর্সের জায়গা থেকে আমার মনে হয় প্রোডাক্টটা যতদিন রিপিট টেলিকাস্ট হবে, কোথাও প্রজেকশন হবে, সেসব জায়গাতেও কন্ট্রিবিউশন থাকা উচিত, সেটা ফিনান্সিয়ালি হোক কিংবা চিন্তার জায়গা থেকে হোক। মানে এটা গুরুত্বপূর্ণ। যে কোনো সৃষ্টি আসলে যখন করা হয় তখন এটার ভিতরে কেন সিগনেচারটা দেয়া হয় যে এটা আমার। শিল্পীর কিন্তু একটা বড় দাবি থাকে ওই জিনিসটার উপরে। সেইটা যদি আমরা যথাযথভাবে এটার পেছনে যারা কাজ করছেন তাদের দিতে না পারি, তাহলে হয়তো সৃষ্টিশীলতাটাই একটা সময় গিয়ে দেখা যাবে হোঁচট খাচ্ছে। আমাদের নাটক, গান, সিনেমা সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই জায়গাটায় একটু প্রশ্ন সবসময় পাচ্ছি, যারা নাটক দেখছেন, গান দেখছেন তাদের দিক থেকেও। তো কাজ করার ক্ষেত্রে এই যে মানে শেষ পর্যন্ত যদি হয় যে না, আমার এটা বানিয়ে ফেলাটাই কাজ, এটা আমি বানিয়ে দিয়ে দেওয়া পর্যন্ত, এর পরে আমার যে অধিকারটা, কাজটার সঙ্গে যে অধিকারের সম্পর্ক, সেটা অনেক কমে যায় কিনা? হ্যাঁ, রাইট, সেটা তো একদমই নাই বলতে গেলে। এটা কাজটা ইটসেলফ কোনো শিল্প হয়ে উঠছে কি না, মানে একটা চিত্রকলার যে পেইন্টিংসটা আর্টিস্ট আঁকে সেটা তার কপিরাইট হয়। একটা উপন্যাসিক যখন উপন্যাস বের করে সেটা তার কপিরাইটের আওতায় পড়ে। আরেকজন নির্মাতা যখন সিনেমা তো নেই, কিংবা টেলিভিশন বা অন্যান্য গানের জায়গাগুলোতে খুব কম আমার ধারণা, সেটা প্রোডাক্ট আকারে সেল হচ্ছে, কিন্তু আর্টিস্টিক জায়গা থেকে এটার ইভ্যালুয়েশন নাই বলে আমি মনে করি। এবং এটা কোন ধরনের কন্ট্রিবিউশন হওয়া উচিত বা আমার কি দাবি থাকতে পারে আমার প্রোডাকশন অনিয়ার হয়ে যাওয়ার পর, সেটা নিয়ে আসলে চিন্তার বিষয় আছে আমার মনে হয়। ভাবনা, কাজ করার সময় এটি সত্য তো আসলে যারা ক্যামেরার সামনে থাকেন তাদের কোনো সত্য হয়তো থাকেই না। আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, আর্টিস্টদের তো আমাদের এখানে আমি জানি না যে থাকে কিনা, ডেফিনেটলি থাকে না, যেহেতু ডিরেক্টরদের থাকে না, সো আর্টিস্টদের তো প্রশ্নই আসে না। কিন্তু সেই ক্ষেত্রে কি মনে হয় যে ডিরেক্টরস মিডিয়াম, যেখানে সবসময় বলা হয় যে টেলিভিশন ইজ এ ডিরেক্টরস মিডিয়াম, সেইখানে যখন ডিরেক্টরের আসলে শুধুমাত্র আরেকজন আর্টিস্টই, যে তিনি সামনে কাজ করছেন না, পেছনে কাজ করছেন, সেইটা কি নির্মাণের ক্ষেত্রে তাদেরকে ওই কাজটা থেকে দূরে ঠেলে দেয় কিনা আমাদের ইন্ডাস্ট্রিতে? নো, একদম না, না, একদমই না, একদমই না। বিকজ আমাদের এটা তো এরকমই হয়ে আসছে যে কখনোই তো আসলে এরকম ছিল না যে ডিরেক্টরদের রাইটসটা ছিল। সো এটা তো এরকমই হয়ে আসছে, কিন্তু তার জন্য যে ডিরেক্টররা কম ভালো কাজ করবে আমার মনে হয় না। বিকজ আমি অনেক ভালো ডিরেক্টরদের সাথে কাজ করি। আমার মনে হয় যে ডিরেক্টররা আরো ভালো কাজ করতে পারবে। মানে ওন করার ব্যাপারটা যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ, কিন্তু যে কোনো জিনিস ওন করতে আলাদা ব্যাপার, হ্যাঁ ডেফিনেটলি সেটা তো আছে, ওটা তো আছে যে আমারও এটা আপনারও, মানে চ্যানেলেরও প্লাস আমারও, সেটার একটা ব্যাপার তো আছে। কিন্তু তার জন্য যে সে খারাপ নির্মাণ করছে, আমি খারাপ বলছি না, আমি বলছি যে আরো ভালো। এটা আসলে আমি কোনোভাবেই খারাপের দিকে যাব না, আমি বলবো যে আরো ভালোর ক্ষেত্রে একটা বাধা কিনা। হ্যাঁ, সেটা তো হতোই। হয়তো ধরেন যে একজন নির্মাতা যে তার কাজটা অন্য কোথাও দিবে কখনো, বা কোনো ফেস্টিভ্যালে দিল বা ইন্টারন্যাশনালি কোথাও দিল, তখন তার চ্যানেলের কাছে পারমিশন নিতে হবে বা প্রোডিউসারের কাছে পারমিশন নিতে হবে। বা আমি যদি ধরেন কোনো ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করি, আমি তো করতেই পারবো না, বিকজ আমার কোনো রাইটস নাই। ওকে, যেরকম আমি বাংলাদেশের যদি কোনো অ্যাওয়ার্ড ফাংশনের কথা আপনি বলেন, যদি আমি বলি যে আচ্ছা দিদার আমার রোস্তুন বাইটা আমি চাই দিতে, বাট সেটা আমার দিদারকে বলতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি রাইটস টু ডু দ্যাট। ওকে, আমার কোনো রাইটস নাই। তো
তো ওই জায়গা থেকে ডিরেক্টরদের ডেফিনেটলি যদি আপনি ইন্টারন্যাশনালি যদি আপনি কোথাও কিছু দিতে চান, সো আপনার এর সাথে কথা বলতে হবে, প্রোডিউসারের সাথে কথা বলতে হবে, চ্যানেলের সঙ্গে কথা বলতে হবে, তারপর আপনার দিতে হবে। বাট পুরো কাজটা তো আপনার, সেটা তো একটা আছে যে পুরো কাজটা তো বেসিক্যালি ডিরেক্টরের, তাই না? যে তার এক্স্যাক্টলি বেসিক্যালি তার, বাট এটা একটা খুবই দুঃখজনক ডেফিনেটলি। বেসিক কোশ্চেনটা কোনটা? বেসিক কোশ্চেন এইটা, যেমন আপনি একজন প্রকাশক যখন একটা উপন্যাস বের করে, আগামী প্রকাশনের উসমান গনি যখন নারী বের করে হুমায়ুন আজাদের, তখন কিন্তু নারীর মালিকানা কিন্তু হুমায়ুন আজাদের থাকে। প্রকাশক কেবলমাত্র প্রকাশনাটা করে দেয়, মানে এক ধরনের প্রযোজক হিসেবে সে উৎপাদন করেছে প্রকাশনাটা, সেটা প্রকাশনা শিল্পে আছে। বাট হচ্ছে টেলিভিশন ভিজুয়াল যে আর্ট ফর্মের জায়গা, সেখানে কিছুতেই নেই। মানে এই জায়গাটায় ইউসুফ আপনার কাছে আসতে চাই যে সত্য নিয়ে আপনাদের দিক থেকে কি কখনো মনে হয় যে এই সত্যটা নির্মাতাদের কাছে থাকা দরকার, অথবা এখন যেরকম শুধুমাত্র যারা ক্রেতা তাদের কাছে সত্যটা চলে যাচ্ছে, সেই জিনিসটার পরিবর্তন হওয়া প্রয়োজন? আপনাদের সেন্টিমেন্টটা কি? যখন আমরা একটা টেলিফিল্ম এবং একটা নাটক নির্মাণ করি, তখন আসলে দেখা যায় যে টেলিভিশন যখন পছন্দ করে প্রোডাক্টটা, তখন টেলিভিশন প্রোডাক্ট করার উপর ডিড করা হয়। ডিডের অর্থ মানে টেলিভিশনের কাছে বিক্রি করে দেওয়া। তো এই জায়গাটা থেকে একটু ডিফারেন্ট হওয়া উচিত। যেমন এরকম ডিফারেন্ট হওয়া উচিত যে আমার প্রোডাক্ট আমি বানিয়েছি, আমার প্রডিউসার টাকা দিয়েছে, অর্থ দিয়েছেন, সবকিছু মিলে এখানে দেখা হলো ইউটিউবে চলে যাচ্ছে নাটকটা, এটার রেসপন্সিবিলিটি আমার হচ্ছে না, বা আমি এটার অর্থটা পাচ্ছি না। কে পাচ্ছে? চ্যানেল পাচ্ছে। তো দেখা গেল নাটকটা যখন অন এয়ার যাচ্ছে, তারপরে এটার যে বিষয়টা আসে, আমার কোনো এখানে অধিকার বা কোনো কিছু নেই। অনেকে ডিভিডি বের করে, ওগুলাকে কি বলে আই ডোন্ট নো, অনেক ডিভিডি বের হয় নাটকের এবং অনেক সেল হয়, কিন্তু আমার অনেক নাটক এত সেল, বা অনেক অ্যাক্টরের, যেরকম মোশাররফ ভাইয়ের কথা আমরা বলতে পারি, তার নাটক তো প্রচুর সেল হয়, কিন্তু সেটার জন্য নির্মাতা বা যারা তারা কোনো ধরনের এটার জন্য আসলে সেখানে একটা বিষয়, এখন মানে প্রকাশনা ডিভিডির কথাটা একদম প্রচুর ডিভিডি সেল হয় বাংলা নাটকে। তো এখন তো ডিভিডির জায়গাটা নিয়েছে হচ্ছে ইউটিউব, মানে তো ইউটিউব জায়গাটা নিয়েছে। আমার ধারণা এখন ইউটিউব চ্যানেল নিজেরাই সাবস্ক্রাইব করছে, এনটিভির নিজস্ব চ্যানেল আছে, যে কোনো টেলিভিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তারা সেখানে দিচ্ছে। ওইটা আরেকটা প্রসঙ্গ, এবং সেটা আমাদের জন্য একটা অপরচুনিটির জায়গা তৈরি করছে। ফলে সেইখানে কিন্তু সত্যিকার অর্থে ইন্টারভেনশনের প্রয়োজন আছে, যে এইটা, কারণ সত্যটা তো তখন বারবার ব্যবহার হচ্ছে, ফলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ইউসুফ, আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই যে এই যে সত্যটা নিয়ে আপনাদের নিজেদের ভিতরে কোনো আলোচনা হয় কিনা, এটা একবারে দিয়ে দেওয়া নাকি? আসলে আমাদের যারা বড় বড় নির্মাতারা আছেন, যাদেরকে আসলে ফলো করি, মাহমুদ দিদার ভাই আছে, যারা অনেক ভালো নির্মাণ করে, আসলে ওই ধরনের কোনো সত্য বা আমাদের ডিরেক্টরের কোনো ইউনিটি নেই। মেবি আছে কিনা জানি না, এক্স্যাক্টলি এখানে আর্ট ফর্মের প্রধান বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের, আমরা যদি একটা সত্য নিয়ে আগাই যে আসলে নাটকটা অন এয়ার হচ্ছে, এই নাটকের যে ইউটিউব যে থেকে যেটা অর্থ আসছে, এটা আমরা পাচ্ছি কিনা, এটা আমরা পাচ্ছি না, এটা চ্যানেল পাচ্ছে। তা আসলে এখান থেকে একটু বের হয়ে আসতে হবে, যেটা হলো নাটক যখন আমরা দিয়ে দিচ্ছি বা টেলিফিল্মটা দিয়ে দিচ্ছি, আমাদের আর কোনো রেসপন্সিবিলিটি এখানে থাকে না, বা আমাদের কোনো কিছুই থাকে না। আর এই জায়গা থেকে বের হতে হবে। আমার মনে হয় মাহমুদ দিদার ভাই এটা ভালো বলতে পারবে। না দেখেন, আমি যেমন রেডিওতে কিন্তু সত্য বিষয়টা অন্তত অনেক ভালো বাংলাদেশ বেতারে। আমি কিছুদিন আগেই দেখছিলাম যে নজরুল ইসলামের যে পরিবারের যে অংশ ভারতে যারা থাকেন, তাদেরকে দেয়া হলো সেটা 34 লাখ টাকা, খুব বড় টাকা না, কিন্তু যখন জানবেন যে একটা গান একবার প্রচারের জন্য রেডিও মানে সত্য হিসেবে দেয়া হয় 15 পয়সা। 15 পয়সা কতবার নজরুল সঙ্গীত বাজানোর ফলে এটা 34 লক্ষ টাকা, এবং সেটা পূর্ণ না। তারপরে আমার মনে করি যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আছে, প্রত্যেকবার গানটা বাজানোর পরে কেউ না কেউ এটা মানে গুনে রাখছে যে কতবার বাজানো হলো, তার পরিবারকে দেয়া হচ্ছে। ফলে এখানে কিন্তু মানে একটা বলা যায় যে দীর্ঘমেয়াদী বিষয়, সেটার সঙ্গে নির্মাণের মানেরও অনেক সম্পর্ক আছে। সেই জিনিসগুলি আমরা একটু জানতে চাই, যে এখন যেরকম একটা নাটক বা একটা সৃষ্টিশীল কাজ দেখা যায় যে ওই একবার বিক্রি করার উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা এটা আরো বেশি আয় করার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে পারি এবং সেটা যদি নিশ্চিত করতে পারি, তাহলে ভালো হবে। আমরা মনে হচ্ছে একটা খুব সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু সেই সম্ভাবনার জায়গা কি আদৌ আছে? যেটা ম্যাসিভলি হচ্ছে প্রকাশনা কিংবা গানের ক্ষেত্রে ঘটছে, নজরুলের গানের যে এক্সাম্পলটা আপনি দিলেন, বাট সেটা কি টেলিভিশনে ঘটছে? আমার ধারণা হচ্ছে একটা গল্প 3 বা 4 বার হচ্ছে অন এয়ার রিপিট টেলিকাস্ট হয়, একাধিকবার হতে থাকে। তো
তো সেক্ষেত্রে চ্যানেলের কাছে হচ্ছে পুরো মালিকানা চলে যায়, তারাই হচ্ছে রিপিট টেলিকাস্ট করে একটা চাঙ্ক তৈরি করে কোনো একটা দুপুরে বা বিকেলে, সেখানে টাকা যেটা ফেরত আসে এটা তারাই হচ্ছে নেয়, হিসাব নিকাশের বিষয়। তো আদৌ আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যে সত্যের বিষয়কে প্রধান হয়ে উঠবে, যেখানে নাটকীয় অপ্রধান হয়ে যাচ্ছে দিনের পর দিন, সেই জায়গাগুলো নিয়ে কথা বলা জরুরি। ধরেন আমার এখন ভয় হচ্ছে নাটক টেলিভিশন থেকে বের হয়ে ইউটিউবে চলে যাচ্ছে, কদিন পর দেখবে ইউটিউবের চ্যানেল এরকম শর্ত আরোপ করতে পারে যে নাটক একমাত্র আমরা ইউটিউবে দেবো, ওখানে আমরা বিজ্ঞাপন চাপিয়ে দেবো আবার। না, সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে, যেমন আমরা বিভিন্ন দেশে দেখছি যে মানে নির্মাতারা স্বাধীনভাবে কাজ তৈরি করে সেটা ইউটিউবে দিয়ে দিচ্ছে এবং সেইটা 5 মিনিটসের ফিল্ম, 10 মিনিটসের আমরা সুজয় ঘোষের অহল্যার কথা জানি, যে কলকাতার ছেলে, সে আর একটা ফিল্ম বানাচ্ছে। সো বাইরের দেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং আর্ট ফর্ম ডেভেলপ করেছে হিসাবে একটা গতিধারা মেনটেন করে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো আর্ট ফর্মের শুদ্ধ প্র্যাকটিস হয়ে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। আদারওয়াইজ তুমি কিভাবে কাজ করতেছো? ডেফিনেটলি আর্ট চর্চা। এটা তাহলে কে ডিফাইন করবে? নো, ডোন্ট সে লাইক দিস। বিকজ তুমি যদি নিজেকে আর্টিস্ট মনে করো, সো ডেফিনেটলি আমাদের এখানে চর্চা হয় বলেই আমরা আর্টিস্ট। সেটা আর্ট ফর্মের, এই যে আর্ট ফর্ম, সেই স্ট্যান্ডার্ডটা কারা ঠিক করে দেবে? সেটা কিন্তু আরেকটা বিষয়, অন্য বাহাস। কোনটা আর্ট ফর্ম হচ্ছে কিন্তু সেটা একটা আলাদা কথা, সেটা একটা আলাদা তর্ক, সেটা একটা আলাদা রুচি। এখন আমি কিরকম আর্ট চর্চা করব সেটা আমার স্কুলিং এর ব্যাপার, সেটা আমার ফ্যামিলির ব্যাপার। তুমি কিরকম আর্ট, কিন্তু আবার একই সঙ্গে ভাবনা, একটা চর্চা কিন্তু বাজার দিয়েও অনেক সময় নির্ধারিত হয় এবং তার গতিটা সেদিকে যায়। ফলে যখন মাহমুদুল্লাহ যখন নির্মাণ করবে তখন চিন্তা করবে যে এটা ইন্ডাস্ট্রি, আপনাকে করতেই হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির কথা ভাবতে হয়। এখন ইন্ডাস্ট্রির যেই সিদ্ধান্ত যারা নিচ্ছেন, তারা আর্ট ফর্ম, শিল্পের শিল্পমান নিয়ে কতটুকু ভাবছেন, সেটা তো দুই পক্ষেরই আসলে আলোচনা করে নিতে হবে যে আমরা কোথায় যেতে চাই। যেটা হলো দিদার ভাই অনেক ভালো কাজ করে। দিদার ভাই একটা পোস্টে বা একটা শুটিং এ গেলে অনেক বিষয় লাগে। আসলে উনি একটা টেলিফিল্ম বানাচ্ছে, এত টাকা বাজেট, ঠিক আছে, এটা আসলে আদৌ চ্যানেলে বিক্রি করতে পারছে কিনা, এটা একটা দেখার বিষয়। আমি মনে করেন আমি 4 লাখ টাকা একটা টেলিফিল্মে ইনভেস্ট করলো আমার প্রডিউসার। এখন আমার আর্টিস্ট যারা আছেন তারা আসলে পেমেন্ট ওভাবেই নিচ্ছে। ভাবনাকে যদি এখন বলা হয়, ভাবনা তোমাকে আমি এখানে নিলাম, ঠিক আছে, ভাবনা বলবে না ভাই আমাকে তো 50,000 টাকা দিতে হবে। না, এক্সাম্পল আচ্ছা, এটা ভাবনা না, জাহিদ। তো যেটা হচ্ছে যে আসলে অর্থগুলো আসলে আর্টিস্টের ওখানে যাচ্ছে বেশি, যারা আসলে ব্যাক সাইডে কাজ করছে তারা কিন্তু, আমার মনে হয় মাহমুদুল্লাহ ভাই আপনি কি বলেন জানি না, ওকে ফাইন, এটাই আছে, ওরা কিন্তু খুব কম পাচ্ছে, ঠিক আছে। সবকিছু মিলিয়ে আসলে আমি নাটকটা 4 লাখ টাকা বিক্রি করতে পারছি কিনা এটা আমার দেখার বিষয়। অতএব একটা ডিরেক্টরকে লসের কথা সবসময় গুনতে হয়, প্রডিউসারকে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই জিনিসটি জানতে চাইবো যে এই যে সত্যিকার অর্থে যেই বিষয়টিতে আমরা এখন এসে দাঁড়ালাম, যে নির্মাণের জন্য কত টাকা ব্যয় হবে, এবং সেখানে আমরা সংখ্যার দিক থেকে যদি দেখি তাহলে আমাদের দেশের নাটক এবং এই ধরনের অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু সেইটি এই পুরো ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে একটা পেশা হিসেবে নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন রিটার্ন দিচ্ছে কিনা, সেটা কিন্তু নিশ্চিত না হওয়া গেলে এটা আসলে ইন্ডাস্ট্রি হিসেবে কতদিন টিকে থাকবে সেটা প্রশ্ন। আমরা বিরতির পরে ফিরে এসে এটা নিয়ে একটু জানতে চাইব। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে মাহমুদ, এই যে যেটি বলছিলাম যে একটা ইন্ডাস্ট্রি আমাদের এখানে দাঁড়িয়ে গেছে, অনেক কাজ হচ্ছে, একটা মানে ঈদ আসলে 600 মতো নাটক তৈরি হচ্ছে, এটাকে যদি একটা দীর্ঘমেয়াদী কাঠামোর মধ্যে নিয়ে আসতে হয় তাহলে এখানে যারা কাজ করছে তাদেরকে কিন্তু এটাকে দেখতে হবে যে আমার ভবিষ্যৎটা কোথায়। যদি এরকম হয় যে না, কিছু ছেলে মেয়ে আসছে, তাদের বয়স 20-25 হতে হতে তারা অন্য পেশা খুঁজে নিচ্ছে, তাহলে কিন্তু এইটার ভবিষ্যৎ তারা সামনের দিকে যাবে না। সেই দিক থেকে কিন্তু এই যে মেধাসত্ব থেকে শুরু করে সবগুলি জিনিসই একটা আরেকটার সঙ্গে জড়িত। আমরা ওইটা জানতে চাচ্ছি যে সেই জায়গাটায় বিকাশটার ক্ষেত্রে এটা অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এটা হচ্ছে এই যে অর্থনীতিতে যে কথাটা আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্যাক্সই একটা পরিধি বলয় তৈরি করা, যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার কতটুকু স্কোপ আছে, সেটার বাজার কি। তো আমাদের টেলিভিশনের যে ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে চলে আসছে,
সেটা ইন্ডাস্ট্রি ইটসেলফ বাজার অর্থ ইন্ডাস্ট্রি হয়েছে কিনা বা কোনো শিল্প কারখানা অর্থ ইন্ডাস্ট্রি হয়েছে কিনা চিন্তার বিষয় এক। দ্বিতীয়ত হচ্ছে মানে আপনি আর্ট ফর্ম প্র্যাকটিস করবেন সেটার সাথে বাজারের সম্পর্ক রাখতে হবে। আপনার এখানে 40% মানুষ পভার্টি লাইনের নিচে বসবাস করে, একটা প্রান্তিক তরুণ এসে সিনেমা বানাচ্ছে, তার তো মোড অফ প্রোডাকশন লাগবে, তার সিনেমাটাই মোড অফ প্রোডাকশন, তার তো কলকারখানা নাই, কিংবা তার হচ্ছে গার্মেন্টস বিজনেস নেই, বা পলিটিক্যালি সে হচ্ছে চাঁদা নিয়ে চলতে পারে না। তাহলে তার যে আর্ট সে ক্রিয়েট করছে সেটা মোড অফ প্রোডাকশন হিসেবে তাকে প্রশ্রয় দিতে হবে। আপনার সাথে আমি এগ্রি করছি ওই জায়গাটা। একটা টেকসই ইন্ডাস্ট্রি আদৌ দীর্ঘদিন 600 নাটক ঈদে যায়, সেটার আদৌ একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে নাকি একটা ইন্ডাস্ট্রির ক্ষয় হয়ে করে দিচ্ছে? একটা এফডিসি আছে বাংলাদেশের সিনেমার প্রতিষ্ঠান, লার্জার ইন্ডাস্ট্রি ইন দিস কান্ট্রি ফিল্ম, সেখানে কি হচ্ছে? ইটস ডিক্লাইনিং ডে বাই ডে, শেষ হয়ে যাচ্ছে স্রেফ, কারণ এটার মোড অফ প্রোডাকশনের সাথে আর্ট ফর্মের কোনো ধরনের সংযোগ নাই বাংলাদেশে। তো সেটা ভাবতে হবে যে এটা গুড, এটা হচ্ছে কপিরাইট সত্যের যে ধারণা, আর্ট ফর্মে যে আর্টিস্ট তার সত্য থাকতে হবে চূড়ান্তভাবে। আর যারা এখানে একটা পরিফেরি তৈরি করে হচ্ছে বিজনেস করছে, তারা সাপোর্টিং রোল প্লে করতে পারে বড় জোর। এখানে যদি ক্রিয়েটর যদি স্বেচ্ছাচার না হয়, স্বৈরাচার বা একক ক্ষমতার অধিকারী না হয়, আর্ট ফর্ম ডেভেলপ করবেই না। আর্ট ফর্মের এই প্রসঙ্গে আমি একটু চলে যেতে চাই ইফতেখার আপনার কাছে, ইউসুফ আপনার কাছে, যে এই যে মানে আর্ট ফর্ম নিয়ে কিন্তু একটা বড় তর্ক আছে যে এটার সঙ্গে বাজারের বোধহয় সরাসরি একটা বিরোধ আছে, কিন্তু একই সঙ্গে আমরা খুব আর্ট ফর্ম তো বলা যায় যে ভালো এবং খারাপের প্রশ্নটা আমি যদি এভাবে করি যে মানুষের কাছে পছন্দ হয়েছে, আবার একই সঙ্গে শিল্পের শর্ত পূরণ করেছে, এই দুটি একসঙ্গে পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে আপনারা নির্মাতা হিসেবে কেমন দেখছেন আমাদের গতিটা? এই যে সংখ্যার কথা বললাম, সংখ্যার বিবেচনায় কিন্তু আমরা সংখ্যাতাত্ত্বিক বিবেচনায় আমরা অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু এই যে দুটো বিরোধ এর জায়গাটাকে এক জায়গায় নিয়ে আসা, সেখানে কত দূরে গেল? বিরোধ আসলে এটা যাবে না কখনোই, আমি মনে করি যাবে না এই কারণে যে আসলে আমাদের ঐক্যবদ্ধ যেটা আমরা কেউ নেই, ঠিক আছে? যে নাটক টেলিফিল্ম যারা নির্মাণ করছেন খুব কম বাজেট এবং সবকিছু মিলেই আসলে আমরা যখন একটা নাটক সেল করে দিচ্ছি, এরপর আসলে আমাদের কিছু থাকছে না। আর্ট বলতে আপনি যেটা হচ্ছে আর্ট, আমি খুব ভালো একটা চিন্তা করলাম এখানে শুটিং করা যায়, ওকে, আর মনে করেন এক্সাম্পল আমি ঢাকার বাইরে রাজশাহীতে শ্যুট করব, রাজশাহীতে শ্যুট করতে গেলে দেখলাম আমার ট্রান্সপোর্ট ভাড়া সব কিছু মিলিয়ে আমার ওখানে খরচ পড়ে যাচ্ছে 5 লাখ টাকা মেবি। তো সব কিছু মিলে আমি প্রোডাক্টটা কত বিক্রি করব, এটা একটা দেখার বিষয়। প্রোডাক্টটা আসলে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে না। মানে এখন এটা একটা তর্কে আসবো, যে তর্কটা হলো এরকম হতে পারে যে আমি যখন নাটকটা বানাচ্ছি, অনিয়ারে যাচ্ছে, টাকা কি এককালীন পাচ্ছে কিনা? পাচ্ছি না আমরা এককালীন, এটা ভেঙে নিতে হচ্ছে। কয়েকটা চ্যানেল আছে যারা একবারে দিয়ে দেয়, মাস্টার ওকে ফাইন ঠিক আছে চেকটা নিয়ে যাও। আসলে ওই টাকাটা যখন ভেঙে আসছে, আমার প্রডিউসারের কোনো কাজ হচ্ছে না, তেমনি আমরাও পাচ্ছি না। মানে যে কাজটা ভালো করবে সে কোনো প্রণোদনা পাচ্ছে না। তো আমি যে একটা প্রোডাকশন বিক্রি করে দিলাম 5 লাখ টাকা বা 4 লাখ টাকা বিক্রি করে দিলাম, এই 4 লাখ টাকা আসলে আমি সাথে সাথে পাচ্ছি না। অতএব আমি আরেকটা জাম্প করতে পারবো, আরেকটা ভালো কাজ করতে পারবো, এটা পাচ্ছি না। তো আমাকে এটা 4 মাস, 2 বছর, 5 বছর ঘুরে টাকাটা নিতে হবে। এটা কিভাবে সম্ভব? সেটা নিশ্চয়ই খুব কঠিন, এবং কঠিন সময় যাচ্ছে ভাবনারও, কারণ এই টাকা পয়সা নির্মাণ এগুলি নিয়ে তো তার কোনো ধরনের চিন্তাই নাই। কিন্তু যখন দেখেন যে একটা ভালো নির্মাতা তার একটা খুব ভালো গল্প নিয়ে আপনার কাছে এসেছে, যে এই জিনিসটা করতে চায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যারা আই থিংক দিদার আপনাকে এটার অ্যানসার দিতে পারবে, যে আমি যখন ভালো নির্মাতারা আমার কাছে আসে তখন আমি কিভাবে তাদেরকে হেল্প করি। কিন্তু এটা কি চ্যারিটির মতো যে ঠিক আছে ভালো নির্মাতা সিরিয়াসলি ইটস কাইন্ড অফ, কিন্তু একটা আই ক্যান টেল ইউ ইটস কাইন্ড অফ এই চ্যারিটির মতো যদি হয় তাহলে আমি আপনাকে বলি, বিকজ আপনি চ্যারিটির কথা বললেন যে ইয়েস ইট ইজ, আপনি যখন অনেক বেশি ভালো কাজ করতে চাবেন, যখন এটা হচ্ছে একদম সত্যি কথা, ভালো আমাকে যখন অনিমেষ আইচ ফোন করবে আমি তখন তাকে পেমেন্টের কথা বলবো না, দ্যাটস ট্রু। আমাকে যখন ইউসুফ ফোন করবে তখন আমি পেমেন্টের কথা বলবো, ওকে, বিকজ আমি জানি যে অনিমেষ আইচ প্রমাণিত ডিরেক্টর, ওকে। আমাকে যখন লাভলু আঙ্কেল ফোন করবে, সেলিম ভাই ফোন করবে, আমি তখন কিছুই বলবো না, আমি জাস্ট বলবো আচ্ছা আমার ক্যারেক্টারটা কি, আমি 7 দিন রিহার্সাল করতে চাই, আমি বসতে চাই, এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ। বা দিদার ফোন করবে, আমি বলবো দেখো আমাকে এত টাকা দিতে হবে, বা চলো আমরা ড্রেস নিয়ে কথা বলি, বিকজ আমরা জানি তো যে কারা কারা ভালো ডিরেক্টর, কারা কারা খারাপ ডিরেক্টর। তো এটা একটা জায়গায় হয় কি, যখন একটা নর্মাল ডিরেক্টর ফোন করে বা একটা নতুন ডিরেক্টর ফোন করে, তখন কিন্তু একজন আর্টিস্ট
একটা বেশি অ্যামাউন্ট চেয়ে ফেলে, আর যারা আসলে প্রমাণিত তাদের কাছ থেকে কিন্তু আমরা হয়তো টাকাও যাচ্ছি না। ওকে, ইটস লাইক এ চ্যারিটি। হ্যাঁ, ইন্টারেস্টিং। বরং উল্টোটা হলে পরে শিল্পের কথা, হ্যাঁ, কারণ আপনি যখনই দেখবেন যে নতুন ব্রেইন আসছে, বেশি বাজেটও পাচ্ছে বেশি, এবং আর্টিস্টরাও বেশি ইন্টারেস্টেড তাদের কাজ করার জন্য, সিনেমাটোগ্রাফার বেশি ইন্টারেস্টেড, যেটার জন্য আমার যেটা মনে হয় যে ইয়েস, আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ ফার্স্ট। ওকে, এখানে আপনি বাজেটের কথা বললেন, সবাই বললো যে আমাদের বাজেট নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। ডেফিনেটলি আমাদের আসলে বাজেট নাই। আজকে আমি আপনার অনুষ্ঠানে যে ড্রেসটা পরে আসছি, এটা নিশ্চয়ই আপনি আমাকে পে করছেন না। ওকে, বাট অনেক জায়গায় ইন্টারন্যাশনালি কিন্তু সেটা পে করে। ওকে, বা আমি আজকে কি ড্রেস পরেছি সেটা আরেকটা নিউজে বলবে যে ভাবনা এই অনুষ্ঠানে এই ড্রেসটা পরেছে, বা ওই ড্রেসগুলি ওদের স্পন্সর বিজনেসের থাকে। সাথে আমাদেরটা যদি তুলনা করেন, এটা আসলে হবে না, এটা আসলে হবে না। আমার এটা মনে হয়, বিকজ আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আচ্ছা, আমি যখন ফার্স্ট ফিল্ম করলাম তখন আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমার কেন, আচ্ছা যদি ওর যদি একদম ড্রেসের আলাদা লোক থাকতে পারে, ওর হেয়ারের আলাদা লোক থাকতে পারে, আমার কেন এতগুলো মানুষ নাই? বিকজ আমার লিমিটেড টাকা তো ছবিতে, আমি তো এত কিছু করতে পারবো না, ইচ্ছা করলেও ইটস নট পসিবল। আমার ক্যারাভ্যান নাই, বাট যদি ক্যারাভ্যান থাকতো আমি অনেক শান্তিতে শুট করতে পারতাম। ওকে, আমি যখন পদ্মার চড়ে যে শুট করি তখন দিদার আমাকে একটা চেয়ারও দেয় না, আমি বালির মধ্যে বসে থাকি। সো হোয়াট ক্যান আই ডু? যদি চেয়ার দিত ভালো অ্যাক্টিং হতো। বাট আমার কথা হচ্ছে এটাই যে আমাদের কম টাকার মধ্যেই আমাদের ভালো কাজ করতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ যে মানুষ এই কাজের প্রতি ভালোবাসার জন্য শেষ পর্যন্ত টাকার কথা চিন্তা করবে না। তাহলে আমাদের এত সিনিয়র ডিরেক্টররা, আমাদের এত সিনিয়র আর্টিস্টরা, তারা কি করেছে? তারা তো আমাদেরকে এই জায়গাটা দিয়ে গেছে। সো উই ডু রেসপেক্ট, সিরিয়াসলি। মানে এখন আমাদের কিন্তু এখনকার ডিরেক্টররা, এখন আমরা অনেক বেশি পাচ্ছি। আমার বাবা যখন থিয়েটার করতেন তখন আমার বাবা একটা টাকাও পেতেন না, বাট আমি কিন্তু আমার ড্রেসের টাকা, মেকআপের টাকা ইজিলি পাই, কিন্তু ও কিন্তু টাকাটা পায়, ও কিন্তু টাকাটা পায়। বাট আমাদের আগের জেনারেশন কি করতো? তারা তো আরো প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতো। সো তারা যদি করতে পারে, এখন আমাদের অনেক এটা বেশি। কিন্তু দেখেন, পিছনের দিকে যদি আমরা তাকাই তাহলে অবশ্যই ওই যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, সেই ফাউন্ডেশনটা তৈরি হওয়ার কারণেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই এবং সামনে আরো এগিয়ে যেতে চাই। আগে ব্যাপারটা কেমন ছিল, অফিস শেষ করে তারপরে সবাই কাজে, আমি ভাবনার কথা, এখন কিন্তু আমি ভাবনার কথা আসবো। ভাবনা যেটা বলেছে যে এখন যদি অনিমেষদা ফোন দেয়, ওখানে প্রেমের নিয়ে কোনো কথা বলবে না। এখন মনে করেন ভাবনাকে নিয়ে আমি একটা নাটক বানালাম, মাহমুদ দিদার ভাই হিরো। ওকে, এখন চ্যানেলে আমি এই নাটকটা জমা দিলাম, এখন চ্যানেলের কর্তৃপক্ষ বললো ভাবনাকে চিনতে পারলাম না। দিস দ্য ফ্যাক্ট। আমি যদি এখন মৌসুমী আপাকে নিয়ে একটা নাটক বানাই, এখন যদি আমি জয়া হাসানকে নিয়ে একটা টেলিফিল্ম বানাই, ইজ দ্য মার্কেটিং ওরা লুফে নিবে। হ্যাঁ না, জয়াপা ওকে, স্কিন যাই হোক না হোক, জয়াপা আছে, মৌসুমী আপা আছে, ওকে ফাইন, নিয়ে নিচ্ছি। আমি সেটাই বললাম যে নিজেকে প্রুফ করতে হবে ফার্স্ট। আমি যেটা বলবো যে প্রুফ করার জন্য আমাদের স্ট্রাগলটা অনেক বেশি। তোমার নতুনদের সাথে কাজ করতে হবে, নতুনরা কেমন কাজ করে সেটা তোমাকে জানতে হবে। আমি সবচেয়ে বেশি নতুনদের সাথে কাজ করি, তুমি আমার সাথে ঝগড়া করো না। না, আমি ঝগড়া না, তুমি যেভাবে কিন্তু এটা নতুনদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র নির্মাতা নতুন যে সে না, যে কাজ করছে নতুন তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। একটা জায়গায় অনেক বেশি ইমব্যালেন্স হয়ে গেলে তখন কিন্তু আপনি নতুন আর পাবেন। তো ব্যাপার থাকে, যেরকম আমি এখন জানি যে দিদার কি বানাবে। এখন ভাবনা নায়িকা, এখন দেখা গেল দিদার ভাইকে চ্যানেল চিনলো না, ভাবনাকে চিনলো, ওকে ফাইন, না নাটকটা অন এয়ার যাবে না। তখন এই নাটকটা কি হচ্ছে, এরকম আপনি ধরে দেখেন যখন থেকে নাটক শুরু হয়েছে কত নাটক আলমারিতে পড়ে আছে, অন এয়ার হয়নি এখন পর্যন্ত। এরকম সংখ্যা অনেক। কি বলেন দিদার ভাই? এরকম সংখ্যা অনেক। আমি পজিটিভ অনেক, এখন মনে করেন দ্যাটস ওয়াই আমি বিলিভ করি যদি নাটক ভালো হয় সেটা অন এয়ার যাবেই। আমরা কি নেগেটিভ? আমি একটা কথা বলি, আমি বেসিক্যালি খুব পজিটিভ, ঠিক আছে? আমি খুব পজিটিভ কথা বলতে তুমি মনে করো তুমি মেকার, তুমি অনেক ভালো মেক করো, তোমার লভিং পাওয়ার যদি ঠিক না থাকে তোমার নাটকটা অন এয়ার যাবে না। এটা ইন আ সেন্স এটা আবার কখনো কখনো ট্রু না। রিয়েলি দিদার তো কোনো লভিং নাই, আই ক্যান সে দ্যাট। আমি বলি, আমি কথা শেষ করি। আমার চোখে একটা ছেলে অনেক ভালো নাটক বানায়, আমি ভালো বলার কেউ না, আমার চোখে ভালো লেগেছে, তো নাটকটা অনেক চ্যানেলে দিয়েছে, নাটকটা অন এয়ার হয়নি, তাতে কি প্রবলেম? আর্টিস্ট ভালো, ফ্রেমিং ভালো, মিউজিক ভালো, সবই ভালো, কেন অন এয়ার হচ্ছে না? ওইটাতে কারণ ও ডিভিডিটা জমা দিছে 4 মাস বা 1 বছর পরে প্রিভিউতে দেখবে, হ্যাঁ তোমার নাটকটা পছন্দ হয়েছে, আসো, কত হলে দিবে, ওকে ফাইন, এত টাকা দেওয়া যায়, এটা কি হচ্ছে? এক ধরনের উপেক্ষার বিষয় আছে আর কি। সেগুলো অবশ্য সেই ধরনের অভিযোগ অনেক সময় পাওয়া যায়, এই অভিযোগের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আমাদের যেটি মূল বিষয় সেটা হচ্ছে যে সামনের দিকে যদি আমরা আরো ভালো করতে চাই, যেটা ভাবনা বলছেন যে আগে আরো
কঠিন ছিল, কঠিন এখন ছিল, এখন আমাদের easier। উদ্দেশ্য কি থাকবে আমার পরের প্রজন্মের জন্য আরো কঠিন করে যাওয়া, না, 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 নাকি আরো আরো অনেক সহজ সহজ করে আরো যাওয়া? সহজ Because সেই তারা সহজ কাজটা আমরা করে ঠিক গেছে, মতো আমরা আরো করছি সহজ কিনা, করব। সেটা আমরা ঠিক ট্র্যাকে আছি কিনা সেটাই একটু জানতে চাইবো। Right. আবার একটা বিরতির পরে আজকের বাংলাদেশে নিচে আরো একটি আজকের বাংলাদেশ সৌজন্যে ঋণ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহমুদ দিদার, আমরা নিয়ে কথা বলতে মাহমুদ হ্যাঁ, আমরা please, please। হ্যাঁ, যেটি মানে মূল আলোচনাটার মধ্যে একটু জানতে চাই যে কাজের ক্ষেত্রটি কতটুকু এগিয়েছে যখন শুরু করেছেন তখনকার থেকে এখন, কারণ ইন্ডাস্ট্রি কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করবে কাজটা কেমন, কাজটার ব্যাপারে মানুষের রেসপন্স কীরকম, সেই বিষয়গুলিও আমাদের জানা দরকার। এখন হচ্ছে কাজটা মানে ব্যক্তিগত জায়গা থেকে বা সামগ্রিক জায়গা থেকে কাজের পরিমাণ বেড়েছে। আগে যে 2টা ফিকশন বানাতে দেয়, এখন সে 6টা বানায়। আগে যে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেনি, সে এখন চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছে। তাহলে প্রযুক্তি অনেক কাছাকাছি চলে এসছে। এখানে ব্যক্তি চিন্তার কিছুটা উৎকর্ষতা আসছে। তো সব মিলিয়ে এটা সম্ভাবনার কথা। আর সমস্যা এবং অধঃপতনের কথা হচ্ছে ইন্ডাস্ট্রি না, আমি বলবো যে নাটক বানানোর যে সংস্কৃতি ছিল, এটা মধ্যবিত্ত ফ্যামিলি দিন শেষে 8টা সংবাদের পর টেলিভিশন দেখতে বসবে, বা প্রাইভেট চ্যানেল শুরু হয়ে যাওয়ার পর যখন নাটকগুলো শুরু হয়ে গেছে, প্যাকেজ নাটক, আরও যে বিশেষ দিনে বিশেষ দিবসে নাটক, এটা একটা সংস্কৃতিই বলবো আমি। এর ভিতর দিয়ে অনেকগুলো মুক্তিযুদ্ধ উঠে এসেছে, অনেক প্রেমের অসাধারণ কবিতা, গল্পই ফিকশিয়াস হয়ে আসছে। তো এইটার টিকে থাকার একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে এটা করতে হচ্ছে, বেশি কাজ হচ্ছে, সেটা আপনি বলেন যে বেশি ম্যান পাওয়ার এখানে ইনভলভ আছে, বেশি বিজনেস হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার টেলিভিশন বিজনেস। তো এইটা যখন ওয়াইডলি বাংলাদেশ স্প্রেড আউট হয়েছে, একই সাথে সংকটের কথা হচ্ছে আমাদের মানুষ, আমাদের অডিয়েন্স যে পরিমাণ কাজগুলো চারপাশে হচ্ছে, সিনেমা, নাটক, ইভেন টক শো, প্যাকেজ প্রোগ্রাম, কিছুই নিচ্ছে না, খুবই কম নিচ্ছে। মানুষ মানে তার যে লিঙ্গুইস্টিক জায়গা থেকে বা কালচারাল হেজিমনির জায়গা থেকে আমার দেশের সংস্কৃতি থেকে সরে বাইরের সংস্কৃতিতে চলে গেছে। এটা হচ্ছে ভয়ানক সংকটের বিষয়। তার কারণ আছে, আমি আপনাকে ঠিকঠাক প্রোডাক্ট, আমি আমার অডিয়েন্সকে ঠিকঠাক গল্প দিতে পারছি না, এ ব্যর্থতা আমাদেরও। না, কিন্তু এইটা ধরেন ঠিক গল্প যে কোনটা সেটা আমি আবার পরে আসবো, কারণ এই ক্ষেত্রে কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় আছে। ঠিক গল্প কোনটা? হ্যাঁ, ঠিক গল্পের ক্ষেত্রে ধরেন আপনি যদি সোপ অপেরার কথা বলেন, সোপ অপেরা যেইভাবে তৈরি করা হয়, যে টেকনিক ব্যবহার করে তৈরি করা হয়, প্রত্যেকটা ব্রেকে কিভাবে যাবে, এটাকে টেনশন কিভাবে কন্টিনিউ করবে, এটার ভিতরে কোনো গল্প থাকার প্রয়োজন নেই। সেই রকম মানে ইন ট্রু সেন্স সোপ অপেরা সেটা বাংলাদেশে হয় না, কারণ সেটার খুব বেশি লেখক আমাদের এখানে ট্রেইনড লেখক নেই। ফলে সেটা আচ্ছা, আমরা ভাবনার কাছে চলে যাবো যে কাজের ক্ষেত্রে ধরেন সাম্প্রতিক যে কাজগুলি সেগুলি নিয়ে যদিও মাহমুদ বলছে যে অনেক কম লোকে দেখে, সেটা অবশ্য সংখ্যাতাত্ত্বিক দিক বিবেচনায় আমরা দেখেছি যে সত্য, কিন্তু তারপরেও তো মানুষ রেসপন্স করে, কাজটা কেমন হচ্ছে সেইটাই সাম্প্রতিক সময়ের কাজগুলি নিয়ে যদি একটু বলেন। আমার কাজ কেমন রেসপন্স করছে সেটা, হ্যাঁ, ভালো কাজ মানুষ একটু কম রেসপন্স করে, দ্যাটস ট্রু। এরকম অনেকবার হয়েছে যে মানুষ রেসপন্স কম করলে পরে কিভাবে বোঝেন যে এটা ভালো কাজ? বিকজ আমার কাছে স্ক্রিপ্টটা সবার আগে ভালো লাগতে হবে। আচ্ছা, যেটা আমি প্রথমে অ্যাট্রাক্ট হই, স্ক্রিপ্ট অ্যান্ড দেন ডিরেক্টর, স্ক্রিপ্ট এবং ডিরেক্টর, আর কিছু আমার দরকার নাই জানার যে হু ইজ মাই কো আর্টিস্ট বা কে কী করছে, দ্যাটস নান অফ মাই বিজনেস, এটা আমি ফিল করি। বাট এটা একটা জিনিস যে হ্যাঁ, হয়তো এরকম অনেক নাটক হয়েছে যেটা আমি করতে চাই নাই, হয়তো রিলেশনের কারণে করা, এরকম অনেক কাজ থাকে না যে হ্যাঁ রিলেশনের কারণে করা বা চ্যানেল থেকে বলা, দ্যাটস ওয়াই করা, বাট ওইটা অনেক বেশি হিট হয়ে গেছে। বাট আমার পার্সোনালি হয়তো পছন্দ ছিল একটা অন্য নাটক, যেটার জন্য আমি অনেক হোমওয়ার্ক করেছি বা যেটার জন্য আমি অনেক মানে ভেবেছি যে কাজটা খুব ভালো হবে বা সবার খুব ভালো লাগবে, সেটা নিয়ে হয়তো কেউ কথা বলছে না, সবাই বলছে এই তোমার ওই নাটকটা দেখছি, যেটা হয়তো আমার পছন্দ ছিল না, এটা হয়। বাট অবশ্যই যেহেতু আমরা একটা ভালো কাজ করার ট্রাই করি, আমরা অবশ্যই সেটা যতই খারাপ হোক না কেন, সবাই কিন্তু নিজের কাজটা, কেউ কিন্তু খারাপ কাজ করতে চায় না, আই বিলিভ সবাই ভালো কাজ করতে চায়। সো ডেফিনেটলি ভালো হচ্ছে, অনেক ভালো নাটকের জন্য আমি
অ্যাপ্রিসিয়েশন পাই কিন্তু ডেফিনেটলি, যে একতরফা না সবকিছু, যে আসলে খারাপটাই সবাই ভালো বলছে, না ভালোটাও সবাই ভালো বলছে, ভালো ফিল্ম হচ্ছে, ভালো নাটক হচ্ছে। সিরিয়াসলি আমি এবারে যে 4টা নাটক করেছি, 4 রকম মানুষ রেসপন্স করেছে। আর এখন তো আমাদের উই হ্যাভ ফেসবুক, উই হ্যাভ ইনস্টাগ্রাম, সো আমাদের উই হ্যাভ টুইটার, আমাদের অনেক কিছু আছে মানুষকে জানানোর, উই হ্যাভ ইউটিউব। হ্যাঁ, তো মানে আমাদের একদম প্রত্যক্ষভাবে মানুষ কি ভাবছে সেটার রেসপন্স তাৎক্ষণিকভাবেই পাওয়া যায় এই যেমন online-এ মাধ্যমগুলি ফলে। তাৎক্ষণিকভাবে অনলাইনে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে আমি হয়তো বললাম আমি আজকে এই ইন্টারভিউতে আমাকে দেখতে পারবেন, তো সবাই আমাকে কমেন্টস দিতে থাকবে যে আপনাকে এই লাগছে বা আপনাকে এরকম লাগছে বা আপনার এই কথাটা ভালো লাগছে, তো সেটা আসলে ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে। আর এমনিতে আমরা যখন আত্মীয় স্বজন বা আমরা কোথাও খেতে যাচ্ছি তখন তো আসলে তখন জানা যায় যে আসলে রিয়েলি মানে সব রুলার মানুষরা কি ভাবছে, সবাই যে আসলে সবাই কোন কাজটা দেখলো সেটা আপনি বাইরে গেলে বুঝতে পারবেন। বাট ইন্টারনেট এখন ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মেম্বার ইন্টারনেটে থাকে, আপনার অনেক ফ্যান ফলোয়িংস আছে, সো ইন্টারনেট আমার মনে হয় ইজ দি বেস্ট প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। প্ল্যাটফর্ম হিসেবে অবশ্যই গণমাধ্যম যে বা জানা যায় যে আপনার কাজটা কিছুটা কেমন পরিবর্তন হচ্ছে। আমরা যদি দেখি যে ইন্টারনেট ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে, অন্তত বাংলাদেশের কনটেক্সটে। সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সম্ভাবনার জায়গাও তৈরি হয়েছে। সেই সুযোগটা নেওয়ার জন্য আমরা কতটুকু তৈরি আছি ইউসুফ? আমি আপনার ভাবনার কথাতে আমি আসি। দিদার ভাই একটা কথা বলেছে, বাংলাদেশের চ্যানেল এখন দেখে না কেউ, আসলে দেখে না কেউ। সন্ধ্যার পরে দেখা গেলো আমার মা দেখে জি বাংলা বা জলসা মুভি দেখে, বাংলাদেশের সিরিয়াল ওভাবে কেউ দেখে না। তো এটা স্পেশাল ডেতে নাটক বানালে সবাই দেখে, যে তখন আর ইন্ডিয়ান চ্যানেলগুলো তো কোনো স্পেশাল থাকে না, বাংলাদেশের চোখ রাখে। তো যদি বলা হয়, ভাবনা বললো যে একটা কথা যে ওর খুব কাছের বন্ধু যদি বলে একটা নাটক করতে হলো রিকোয়েস্টে, যে আমি যদি একটা নাটক বানাতে যাই, আমি নির্মাণ করতে চাই, তখন আমাকে চ্যানেল থেকে বললো যে আপনার ভাবনাকে নিতে হবে। কেন আমি ভাবনাকে নিব? আমার গল্পের সাথে ভাবনা যায় না, আমার সাথে যা অমুক উনি যায়, আমি কেন ভাবনাকে নেব? তার মানে আমাকে চ্যানেল ক্রাফটেড করে দিচ্ছে। দিস দ্য ফ্যাক্ট। ওর কথা আমি বললাম যে আসলে কি আমাদের কাজের কোয়ালিটি কোথায় হবে, যে আমরা কাজ করব, কাজটা কিভাবে আসবে ভালোটা। আমি আমার স্বাধীনতা জায়গা থেকে যদি স্বাধীনতা মতো আমার কাস্টিং আমি না নিতে পারি, আমার গল্প জায়গা থেকে যদি ওকে না নিতে পারি, ভালো মেক হবে না। এখন যদি চ্যানেল বলে যে ভাবনাকে নিতে হবে, তার মানে কি আমি বাধ্য ভাবনাকে নিতে? সেটা অবশ্যই একটা বড় জায়গা, যে এই ধরনের মানে সৃজনশীলতা বা যারা সৃষ্টিশীল তাদেরকে কিন্তু ডিকটেট করতে গেলেই তখন দেখা যায় সৃষ্টিশীলতা ভালো হবে না, কোনো না কোনো ultimately ভাবে কখনোই ভালো হবে হয়। সেই বাস্তবতাটা অবশ্যই আছে। আমরা আরো একটি বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আপনাদের কাছে জানতে চাইবো যেটি যে বাইরের যে মানে আমাদের দর্শক কমে যাওয়াটা, এটা কতটুকু চ্যালেঞ্জ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আজকে বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহমুদ দিদার, বাইরে আমরা জানি যে আমাদের টেলিভিশনের দর্শকের একটা বড় অংশই আমাদের কন্টেন্ট দেখে না, সেটি আপনাদের জন্য কতটুকু বড় চ্যালেঞ্জ মনে হয়? এটা খুবই ভয়াবহ চ্যালেঞ্জ, খুবই আত্মঘাতী একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছি। মানে এটার যে গন্তব্য কোথায় এটা আমরা ঠিক জানি না। যে আমার অজস্র দর্শক সন্ধ্যা হলেই জি বাংলা স্টার জলসায় ঢুকে পড়ছে। এটা কি শুধুমাত্র কোয়ালিটি বা ডিফারেন্সের জন্য? আপনাদের মানে আপনাদের ইয়াটা কি, আপনারা কি মনে করেন? এটা আমার কাছে মনে হয়েছে খুব বড় কথা হবে, আমাদের ন্যাশন হিসাবে যে ইন্টেলেকচুয়াল অনুশীলনের জায়গা, বুদ্ধিবৃত্তির জায়গা, এটা অর্গানিক হয়ে গেছে। ধরেন আপনি আমি বুদ্ধিবৃত্তির চর্চা করছি উদ্দেশ্য নিয়ে, এটাই অর্গানিক, এটাই জৈব বুদ্ধিজীবী। জৈব বুদ্ধিজীবিতার চর্চা পরিবারে শুরু হয়েছে। পরিবারের যে কর্তা, যে পড়াশোনা জানে, সে হয়তো তার বুদ্ধিজীবিতার চর্চা তাদের উপর চাপিয়ে দিচ্ছে। একটা নেশন যখন মৌলিকভাবে রেডিক্যালি টেক্সট পড়বে না, তার 1000 বছরের ইতিহাস জানবে না বা বুঝতে চেষ্টা করবে না, তার ঐতিহ্যবাদিতা সে ফলো করবে না, তখন সে ক্রমাগত তার কালচারাল উইংগুলো সরে যেতে থাকে। পার্ট বাই পার্ট সরে গেছে আমাদের। আমরা সিনেমা বানাচ্ছি শর্ট কপি করে, তাদেরকে আমরা ডিরেক্টর বলছি। আমরা নাটক বানাচ্ছি সিনেমা দেখে, ইউরোপিয়ান ফিচার ফিল্ম ইংলিশ নাম দিয়ে দিনের পর দিন। আমরা সিরিয়াল বানাচ্ছি একদিনে 2 এপিসোড,
রাস্তার মোড়ে, ছাদে আর পার্কে আপনার সিরিয়ালের গল্প ড্রয়িং রুমে। সংকটটা ভয়াবহভাবে শুরু হয়েছে এই দেশে একটা পুলিশ কনস্টেবলের দাম বেশি একজন চলচ্চিত্রকারের থেকে। অবশ্যই সেটাই মানে মানে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ভালো চলচ্চিত্র আসা খুব কঠিন। ইউসুফ, আপনার কাছে যেতে চাই যে ওই বিষয়টি যে আমাদের দেশের দর্শক কম থাকা এটি নির্মাতা হিসেবে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলে আপনাদেরকে? আমি যেটা বলতে চাই যে আসলে বিজ্ঞাপনটা ইজ দ্য ফ্যাক্ট, টেলিফিল্ম বা নাটক অন এয়ারের জন্য ডেফিনেটলি একটা ফ্যাক্ট। ওইটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে, নাটক মানুষ দেখবে বা টেলিফিল্ম দেখবে। তো ভাবনার সিনেমা নিয়ে যেমন প্রসঙ্গ বলেছিলেন, সিনেমা আমি সিনেমা তুমি আমার প্রসঙ্গ নিয়ে কথা কথা বলি, তোমার যে কোশ্চেন করতে সেই অ্যানসার দাও, তুমি ভাবনার কথা কেন? ভাই ভাবনা সব সময় ভাবনা। আমি যদি একটা সিনেমা বানাতে চাই, এখন যদি কমরেড যদি একটা সিনেমা বানাতে যায়, আমরা বলি সিনেমা যদি বানাতে যাই, আসলে আমরা সিনেমা বানাতে যে কি করি জানেন? টেলিফিল্ম বানাই ফেলি। কেন বানাই? আমরা নাটকে বা টেলিফিল্ম ট্র্যাকটাতে আসে, বা আমাদের সিনেমার যারা নির্মাতা, যারা সিনেমা অ্যাডভিসি নির্মাতা, তাদের হলে কিন্তু আসলে দেখেন যে প্রথম সপ্তাহে টেবিল ক্যাশ উঠে যায়। আমি যদি একটা সিনেমা বানাতে যাই, আমি সিনেমাতে বানাতে গেলাম, আমি 1,20,00,000 টাকা খরচ করলাম, প্রথম সপ্তাহে টেবিল ক্যাশ উঠবে না, কারণ আমাকে ওই লাইনটা পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে তা বাঁচতে হবে সিনেমা বানানোর জন্য। আপনি যদি ইন্ডিয়ান সিনেমা দেখেন, ইন্ডিয়ান সিনেমা দেখতে যান, তাহলে দেখবেন হয়তো বা সে তামিলের কপি করছে, কিন্তু আমরা চোখ ফিরাচ্ছি না, দেখছি তারপরে শট কি হবে, তারপর শট কি হবে, কপি করার একটা ক্ষমতা লাগে। যদি যান, এখন মনে করেন হলে যদি যান, এখন আমি ইউসুফ বা দিদার ভাই একটা সিনেমা বানিয়েছে, এখানে যদি নাচে গানে ভরপুর সিনেমা না থাকে, হলে দর্শক যাবে না। কেন যাবে না জানেন? এটা আসলে আমি একটা শর্ট ফিল্ম বানালাম, ফেলাই নামে যখন একটা সিনেমা বানাতে গেলাম, ভাবনাকে বলছেন, আপনার বলছেন হ্যাঁ করবো, এটা অনেক আগের কথা, যে কোনো কারণে বানাইতে পারিনি। তো সবকিছু মিলিয়ে সিনেমা হলে কে যাচ্ছে সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ভাবনা যাচ্ছে না, কিন্তু ভাবনা কিন্তু সিনেমা হলে যায় না। যদি বলেন যে সেটা অন্য একটা বিতর্ক, আমরা সময় একদম শেষ হয়ে গিয়েছে ইউসুফ, আমরা ভাবনার কাছে জানতে চাইবো যে এই যে মানে দর্শক কমে যাওয়া, সেটার জন্য একরকম মনে করা হয় যে আমাদের মানসম্পন্ন জিনিস না, কোয়ালিটির দিক থেকে ওরা ভালো, বা যেটি হোক, এটা আমি আমার বক্তব্য না, অন্য যাদেরটা বেশি দেখে, যাদেরটা বেশি দেখে ভারতীয় চ্যানেল। আপনারা এটাকে কিভাবে দেখেন? চ্যালেঞ্জটা কোথা থেকে? ভারতীয় চ্যানেলের নাটক খুব খারাপ হয় আমাদের চেয়ে, আমাদের নাটক অনেক ভালো। ট্রু, ওদের নাটকে আপনাকে খারাপ, আমি তো আপনার সঙ্গে একমত, কিন্তু খারাপ মানুষ হতে শিখাচ্ছে অডিয়েন্স। রিয়াদ ভাই, ভারতের চ্যানেল যেটা হয় যে আমরা তো এক ক্যামেরা নিয়ে একটা টেলিফিল্ম নির্মাণ করতে চাই, রাইট? এন্ড ভাবনা তার পরের শটে কি এক্সপ্রেশন দিছে ভাবনা বলতে পারে না, আলটিমেটলি অনেক সময় ভুলে যায়। ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো হয়, আপনি মনে হয় যে একটা ক্যামেরা শুট করা হয় না, ওটা তো একাধিক ক্যামেরা থাকে। আমাদের এখানে একদম 30 সেকেন্ড আছে। ভাবনা একটু বলেন যে এই ক্ষেত্রে পরিবর্তনটা আসা দরকার, সেটা কোথা থেকে শুরু হবে? এটা কি রেগুলেটরি অবস্থান থেকে নেওয়া উচিত যে ঠিক আছে বাংলাদেশে আশাটাই কন্ট্রোল করা যায় কিনা? ওই কাজগুলো ওটা বন্ধ করার কথা বলছেন? না না না, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে এটা মনে হয় না যে কেন বন্ধ হবে, আর ওটা থাকলেই বরঞ্চ আমার কাছে কম্পিটিশন মনে হবে যে ইয়েস, তখন বোঝা যাবে যে হ্যাঁ, যেরকম আমি এখন বলতে পারলাম যে আমাদের নাটক ভালো, ওদের নাটক থেকে আমি ভালো কিছু শিখি না, কিন্তু সেটা দর্শককেও তো কনভিন্স হতে হবে যে আমি এটা দেখতে হবে। কনভিন্স হতে হবে, এই কারণে আমাদের ভালো প্রোডাকশন করতে হবে বেশি বেশি। যদি 1 ঘন্টার নাটকটা দেখে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার 1 ঘন্টার নাটকটা দেখছে কিন্তু আপনারই সিরিয়াল নাটকটা দেখছে না, বিকজ আপনি সিরিয়ালে মনোযোগী নয়। হ্যাঁ, আপনি সিঙ্গেলে আপনি খুব মনোযোগী, আপনি স্ক্রিপ্ট নিয়ে মনোযোগী সবকিছু, বাট সিরিয়ালে আপনি মনোযোগী না, দ্যাটস ওয়াই দেখছে না। মাহমুদ দিদার, ইউসুফ চৌধুরী এবং ভাবনা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।